আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে। ধুলায় ঘাসে সবখানেই যেমন কবি কবিতার মাধ্যমে মুক্তি খুঁজেছেন, মুক্তি পেয়েছেন, এবং সেভাবেই এখন পর্যন্ত আমার দেখা মনে হয় যে কাব্যিক অর্থে নানানভাবে আমরা মুক্তি চেয়ে থাকি, খুঁজে থাকি। আমাদের খুব বদ্ধ জায়গায়ও মাঝে মাঝে মনের মুক্তি হয়ে থাকে, এমনও তো ঘটনা আছে। এক একজনের কাছে মুক্তির যে বিবরণ বা মুক্তির যে ধারণা, আমার কাছে মনে হয় মানুষ ভেদে তার পরিবর্তন হয়, এবং এক একজনের কাছে মুক্তির ধারণা এক এক রকম হওয়ারই কথা। আমার মুক্তি আলোয় আলোয় আকাশে কবিগুরুর একটি অদম্য সুন্দর গান, এবং সেই গানের উক্তি ধরেই আজকের বিষয়। সবাইকে স্বাগত জানাতে চাই নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবে। আমি অহনা তাসনিম খান আছি আপনাদের সাথে, এবং ভীষণ দুজন গুণী মানুষকে ডেকেছি যারা কিনা সাহিত্য সম্পর্কে জানেন, যারা সাহিত্য ভালোবাসেন, কবিগুরুর গান কবিতা সবই ভালোবাসেন, এবং আজকের এই বিষয়ে তারা আমাদের সাথে গল্প করতে এসেছেন। চলুন পরিচয় করিয়ে দিই তাদের সাথে। আমাদের সাথে শুরুতেই আছেন অধ্যাপক ডক্টর মাহমুদা পারভিন, তিনি শিক্ষক, কবি নজরুল কলেজে আছেন। তিনি অনেক অনেক স্বাগত জানাই। ধন্যবাদ আপনাকে। তার পাশে আছেন অলভি সরকার, তিনি একজন কবি এবং গণমাধ্যম কর্মী। স্বাগত জানাচ্ছি লেডিস ক্লাবে। থ্যাংক ইউ। দুজনকে পেয়ে ভীষণ ভালো লাগছে, দুজনের অনুভূতিই জানতে চাই। তার আগে বন্ধুদেরকে জানিয়ে আসতে চাই, লেডিস ক্লাব মানে শুধুই একটা ছোট্ট ক্লাব যেখানে 2-3 জন মিলে আমরা গল্প করি এমনটা নয়। সেই ধারণা থেকে আপনারাও বেরিয়ে এসেছেন, অনেক দিন হয়েছে, তাই না? আপনারা জানেন আমরা আড্ডা মহলে কিভাবে আড্ডা দিই, এবং নিজেদের যা কিছু ভাবনা ধারণা আছে সব কিছু আমরা তুলে ধরি। 50,000-এরও কাছাকাছি মানুষজন হয়ে গেছেন আমাদের যে ফেসবুকের গ্রুপ আছে সেখানে। এবং ফেসবুক তো একটা মাধ্যম, একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। সেই প্ল্যাটফর্ম ছাড়িয়েও আমাদের সাথে দেশ বিদেশ থেকে, পৃথিবীর নানান প্রান্ত থেকে যত মানুষ যুক্ত আছেন তা অগণিতই হবার কথা। নানান জায়গা থেকে আমরা ভালোবাসা পাই লেডিস ক্লাবের এই জায়গায়, এবং আপনি পৃথিবীর যেই প্রান্তেই থাকুন না কেন আমাদের সাথে যুক্ত হয়ে আড্ডা দিতে পারেন, যদি আপনি আমাদের একজন নারী বন্ধু হয়ে থাকেন বা হতে চান। আমাদের স্ক্রিনে জুমের আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন, যেটা ফলো করে আপনারা আমাদের কাছে এসে গল্প করবেন। আপনার মুক্তির গল্প শুনবো, আপনার জীবনের আলোর গল্প শুনবো, কীভাবে অন্ধকার কাটিয়ে জীবনে আলো আসলো, সবই তো শুনতে চাই। এসে ডক্টর মাহমুদা পারভিন আপু, আপনার কাছে এসে যেটা জানতে চাই সেটা হলো যে এখন কবি নজরুল কলেজে শিক্ষকতা করছেন, এবং শিক্ষকতায় আলো খুঁজে পান কিনা, এবং শিক্ষকতায় তো আলো পাবেন যে এই ভাবনা কোথা থেকে আসলো, কবে আসলো? আলো আসলে অনেক অনেক আলোর মাত্রা বহুমাত্রিক। আমার যে শিক্ষার্থীরা আমার সামনে থাকে ওরাই আমার কাছে এক একজন এক একটা আলো। ওদের কাছ থেকে আমি শিখি। আমি কখনো শেখানোর চেষ্টা করিনি। যখন তরুণ প্রভাষক ছিলাম তখন শেখানোর চেষ্টা করতাম, কিন্তু এখন আমি পরিণত বয়সে এসে আমি চেষ্টা করি ওদের কাছ থেকে শিখবার। আমার কাছে মনে হয় এক একজন শিক্ষার্থী যখন আমার কাছে কিছু জানতে চায় বা বুঝতে চায়, আমার কাছে নতুন এক একটা দরজা খুলে যায়, জানলা খুলে যায়। এটি আমার কাছে আলো, এবং আমি তখন নিজেকে প্রস্তুত করি ওর মতো করে উত্তরটি দেবার, এবং আবার চেষ্টা করি আমি নিজেকে আমার যা বলবার তাকে বলার। এটি আমার কাছে মনে হচ্ছে রবীন্দ্রনাথের গানের যেমনটি বলেছেন, আমার মুক্তি আলোয় আলোয়। আলোটা আসলে বহুমাত্রিক একটি শব্দ, অনেকভাবে আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি। এই আলো মানে শুধু সূর্যের আলো বা দিনের আলো না। আমরা রবীন্দ্রনাথের রাজা নাটকে দেখেছি রাজা বসবাস করেন অন্ধকারে, সে আলোতেই আসতে চান না। তো রানী চান রাজাকে আলোতে দেখবা। রাজা বলেছেন যে তুমি অরূপের সন্ধান করো। তো রবীন্দ্রনাথের গানে, কবিতায়, সমগ্র সাহিত্যে আমরা দেখি যে দেহাতীত বা রূপাতীত যে আলো, সেই আলোর সন্ধান রবীন্দ্রনাথ তার জীবন ধরে করে গেছেন। এবং আলোর বর্ণনা রবীন্দ্র সাহিত্যে এই 67-68 বছর ধরে নানানভাবে, এটা বলে শেষ করা যাবে না। এবং আপনাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই যে এত সুন্দর একটি বিষয় নির্ধারণ করবার জন্য আমার মুক্তি আলোয় আলোয়। এবং এই বিষয়ে কথা বলতে আমার মনে হয় আপনাদের থেকে ভালো মানুষ হতেই পারে না, এই জন্য আপনাদেরকে ডেকে আনা। অলভি সরকার আপুর কাছে আসতে চাই, জানতে চাই যে নিজের কাজের মাধ্যমে, এই কাজের মাধ্যমে কোথায় আলো খুঁজে পেয়েছিলেন, কবে? না, আসলে ব্যাপারটা হচ্ছে যে যে কাজটা আমি করব, আমি একরকম কাজ করছি গণমাধ্যম নিয়ে। অন্য কাজে যদি আমি করতাম, যদি অন্য কাজে আমার দক্ষতা থাকতো, যেই কাজটা করবে সেই কাজে তার সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ দক্ষ হয়ে সে সেটাতে আলো খুঁজে পেতে পারে।
এটা হলো এবং গণমাধ্যম কর্মীদের উপরে আমাদের আসলে অগাধ একটা আস্থার জায়গা অবশ্যই থাকে, একটা আশা অবশ্যই থাকে, একটা বলতে পারি ওভার এক্সপেকটেশনও বটে যে তারা অন্ধকার একটা জায়গায়ও সেখানে আলো পৌঁছে দেবেন এবং আমাদেরকে জানাবেন কি হচ্ছে। তো সেই একটা বড় দায়িত্ব কাঁধে নেয়া, এই ভাবনাটাও তো বেশ কঠিন একটা ডিসিশন হওয়ার কথা। গণমাধ্যম তো আসলে মানে এত বড় একটা জায়গা, এবং যেই মাধ্যমে কাজ করছে, যে কেউ কিছু তৈরি করছে, কোনো কন্টেন্ট তৈরি করুক বা টেক্সট তৈরি করুক, বা যে সাংবাদিকতা করছে, যে কোনোভাবে যে গণমাধ্যমের সাথে যুক্ত আছে, আসল ব্যাপারটা হচ্ছে যোগাযোগ। এবং যোগাযোগটা একজনের কাছ থেকে আরেকজনের কাছে নিয়ে যাওয়া। মানে ধরেন যে জনগণ আছে, জনগণ একটা কথা বলছে, সেই কথাটা তো গভর্নমেন্ট পর্যন্ত পৌঁছাচ্ছে না, পৌঁছে দিচ্ছে কে? মিডিয়া। মানুষ একটা কিছু ভাবছে, সেই ভাবনাটা তো সে বলতে পারছে না একসাথে 18 কোটি বা 16 কোটি মানুষের কাছে, কিন্তু সেটা পৌঁছে দিচ্ছে কে? মিডিয়া। সুতরাং গণমাধ্যমের যে দায়িত্ব সেটা অন্যরকম, আলাদা রকম। কাজেই যদি যে আপনি বললেন যে আলো ছড়ানোর কথা বা আলো খুঁজে পাওয়ার কথা, সেটার জন্য গণমাধ্যম খুবই উৎকৃষ্ট একটা বাছাই। তো সেই জায়গাটা তো আছেই। আর আমি মনে করি যে যা ভবিষ্যতের দিকে সুন্দরের পথ দেখাবে, সেই জিনিসগুলোকে কাজের ভেতর দিয়ে রেখে যাওয়া। মানে আপনার কাজটা তো আসলে থেকে যাচ্ছে, সেটার ভেতরে সবকিছুকে রেখে যাওয়া। এই ভাবনাটা আসলে কতজনের থাকে? আমার মনে হয় যে ইদানিং ব্যস্ত জীবনে একটা খুব অদ্ভুত জীবন যাত্রা তৈরি হয়েছে, যে জীবন যাত্রায় যে আমি ঘর থেকে বেরোই, কাজে যাই, মাস শেষে আমার স্যালারি আসবে, বাস আমার জীবনটা কেটে যাবে। কিন্তু আমার কাজের মাধ্যমে যে আমি নিজেকে কোথাও রেখে যাব, আমার কাছে মনে হয় যে ইদানিং অনেক ক্ষেত্রেই ব্যস্ততার কারণে হোক, অথবা আমাদের দেশের যে এখন বর্তমান অর্থনৈতিক অবস্থার কথা বলা হোক, এইসব নানান কারণে যেটা হয় যে মানুষ কেমন যেন একটু রুক্ষ হয়ে গেছে, না জীবনের আর্ট, অ্যাস্থেটিক্স হারিয়ে যাচ্ছে। এমনটা কি মনে হয় যে ইদানিং আলোক বা এবং এই বিচ্ছিন্ন হওয়ার যে বিষয়টা, এটা আসছে ইদানিং? সভ্যতার একটা স্বাভাবিক গতি, যে সভ্যতা যখন আমরা বস্তুগতভাবে আগাবো, তখন আমাদের ভিতরে বিচ্ছিন্নতা তৈরি হবে। যে বিচ্ছিন্নতার কথা রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে আবারও ফেরত যায়। উনি তার সভ্যতার সংকট প্রবন্ধে বলেছেন যে এখনকার সময়ে এক একটা মানুষ এক একটা দ্বীপের মতো, আর দ্বীপগুলোর চতুর্পাশে আছে লবণাক্ত পানি। এই লবণাক্ত পানি পার হয়ে দেখেন আজ থেকে কত বছর আগে রবীন্দ্রনাথ ঠাকুর এই কথাটা বলে গেছেন, কারণ তারা কবি এবং তাদের যে দূরদৃষ্টিটা আছে সেটি আমাদের মতো সাধারণ মানুষের নেই। তো আমি যখন এখন পড়ি বা ভাবি, আমি রিলেট করি যে একই অবস্থা তো আমাদের, আমরা তো কেউ কাউকে চিনছি না। বছর 7-8 আগে জাতিসংঘ একটা পরিবার দিবসে একটা থিম স্লোগান তৈরি করেছিল, টু কানেক্ট, টু ডিসকানেক্ট, টু কানেক্ট। অর্থাৎ সোশ্যাল মিডিয়া থেকে ডিসকানেক্ট হও, টু কানেক্ট, অর্থাৎ মানুষে মানুষের যে কানেকশনটি সেটিকে ডেভেলপ করার জন্য। তার কিছুদিন পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির যে সে চিরচেনা বারান্দা, লাল রঙের বারান্দায় একটা ছবি জাতীয় একটি দৈনিকে এসেছিল। প্রচুর শিক্ষার্থী এখানে ল্যাপটপ কোলে নিয়ে বসে আছে, প্রত্যেকেরই দৃষ্টি হচ্ছে ল্যাপটপের স্ক্রিনে। পাশে যে মানুষটি রয়েছে তার সাথে কিন্তু কোনো যোগাযোগ নেই। তো আমি এই কথাটা বলতে চাচ্ছি এই কারণে, বিচ্ছিন্নতাটা আসলে সভ্যতা, এখন আমরা বলছি যে চতুর্থ শিল্প বিপ্লবের সময় আমরা পৌঁছে গেছি। তো সভ্যতা আগাবে, মানুষের ভিতরে বিচ্ছিন্নতা তৈরি হবে, আবার মানুষ বাঁচার প্রয়োজনে ওই যে টু ডিসকানেক্ট টু কানেক্ট, আবার ফেরত আসতে হবে, যে ব্যাক টু দ্য প্যাভিলিয়নের মতো। আবার রবীন্দ্রনাথের কথায় ফেরত আসি যে লওয়ে নগর ফিরিয়ে দাও আমার অরণ্য। আমাদেরকে বলতে রবীন্দ্রনাথ বলেছেন, আমরা বলছি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বলবে আবার প্রকৃতির কাছে ফিরতে হবে। একদম, আর এটাও একটা আলোর সন্ধান, এভাবেও মুক্তি ঘটতে পারে আমাদের। না ঠিক, এবং জানি যে এভরিথিং কামস এট আ প্রাইস, কোনো কিছু ফ্রিতে আসে না। তো নগরায়ন বা সভ্যতার কথা, এভরিথিং হ্যাজ আ প্রাইস, ইউ হ্যাভ টু পে দ্য প্রাইস। তো সেই ক্ষেত্রে ওই যে আমাদের মনে হয় যে একটু দামটা বেশি পড়ে গেল নগরায়ন সভ্যতা কিনতে গিয়ে, আমাদের অনেক দামটা চুকিয়ে দিতে হচ্ছে, আমাদের দেখা যাচ্ছে যে একটু বিকিয়ে দিতে হচ্ছে, কিংবা মানবিকতা দেখা যাচ্ছে খানিকটা, অনেক জায়গায় মানবিকতার অভ্যেসটা কিছু ঘটনার কারণে মনে হয় যে অভ্যেসটা মনে হয় চলে যাচ্ছে। ওই আলোর
একটা অভাব মাঝে মাঝে দেখা, এবং আমার মুক্তি আলোয় আলোয় খোঁজার যে একটা চাহিদা, ভেতরে যেটা আর্তনাদ, সেটা কিন্তু আছে এখন মানুষের ভেতরে। এটা আসলে এখনো যে আর্তনাদটা আছে সেটাই বরং একটা আশার সঞ্চার করে যে কিছু মানুষ হয়তো এখনো আলো চেনে, তারা এখনো আলো চান। তো সেই ক্ষেত্রে আমি অলভি আপুর কাছে আরেকবার আসতে চাই যে কবি হয়ে ওঠার যে বিষয়টা, লেখালেখির ভেতরে আসলে কি দ্বারা অনুপ্রাণিত হন বা নিজের লেখায় কি তুলে ধরতে চান? আমি মূলত কবিতা লিখি। আমি যদি আমার কবিতা লেখার কথা বলি তাহলে এইটা যে আমি আসলে কবিতা এমন কখনো হয় নাই কবিতা লিখবো বলে বসেছি বা আমি কোনো সিদ্ধান্ত নিয়েছি যে আমি কবিতা লিখবো বা আমি কবি হব। একদম যদি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি ছোট্ট করে, সেটা এরকম, ধরেন আমি হেঁটে যাচ্ছি, তো অপরাহ্নের আলো পড়েছে, আমি ওই জায়গাটা থেকে চলে যাচ্ছি, হয়তো কাউকে ফেলে যাচ্ছি, ঠিক তখন আমার মাথায় কতগুলো লাইন এলো যে তোমায় ফেলে মিলিয়ে যাচ্ছি অপরাহ্নের রোদে, তোমায় ফেলে মিলিয়ে যাচ্ছি পরিণত প্রচ্ছদে, মৃত্যুমুখর জীবন আছে জীবন ভরা ছাই, তোমার করুণ কণ্ঠস্বরে ধূপের গন্ধ পাই। তো এটা আমি বসে লিখিনি, হাঁটতে হাঁটতে কথাগুলো আমার মাথায় এসেছে। কাজে কবিতা আমি লিখিনি আসলে, কবিতা না লিখে আমি পারিনি, তাই লিখেছি। কি চমৎকার! এবং এটাই আমি বললাম যে আপু যেমন বলছেন মাত্র যে কবিরা সাধারণ মানুষ নয়, একটা সাধারণ মানুষ যারা হলো, আমি আসলে বলতে চাই যে অনেক মানুষের ভেতর কবি সত্তা আছেন, কিন্তু সবার ভেতর কিন্তু কবি সত্তা আসে না। এবং পথ দিয়ে আমিও হেঁটে যাই, আমার কাছে এই লাইন আসে না। আমি এই অভাবটা হয়তো আমার ভেতর আমি সবসময় অনুভব করি যে একটা মানুষ একটা সাধারণ জিনিসকে কি সুন্দর অন্য আলোতে দেখে কিছু একটা রচনা করে ফেলেন, আবার আরেকটা মানুষের দৃষ্টিভঙ্গি আরেক রকম। তো সেই ক্ষেত্রে এই যে যারা কবি ছিলেন আমাদের এখনো তাদের কাজের মাধ্যমে আছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলতে পারি, জসীমউদ্দিনের কথা বলতে পারি, যদিও তারা সাধারণ মানুষ নন, কিন্তু জীবনানন্দ দাশের কথা যদি বলি, ওনারা কিন্তু ইন্সপায়ার্ড হয়েছেন বা অনুপ্রাণিত হয়েছেন সাধারণ মানুষ দ্বারা, অথচ তারা সাধারণ রচনা করেননি। ওনাদের লেখার ভেতর দিয়ে আমাদের মধ্যে আলো ছড়িয়েছেন। দেখুন, এই আপনি যে কথাটি বললেন না যে ওনারা সাধারণ না, আবার অনেক বিখ্যাত কবি এস.টি. কোলরিজ তার বিখ্যাত কবিতা কুবলাই খান কবিতাটা উনি বলেছেন যে কবিতাটা আমি লিখিনি, কেউ একজন আমাকে দিয়ে লিখিয়ে নিয়েছে, এই কবিতাটা আমি স্বপ্নে পেয়েছি। হ্যাঁ, এটা একটা মানে অনেক বিখ্যাত মানে গল্পই আছে যে কুবলাই খান কবিতাটার স্বপ্নে উনি পেয়েছেন। এখন সেই স্বপ্ন আর জাগরণের তফাৎটা একজন কবি বা একজন মনস্তাত্ত্বিক ব্যাখ্যা করতে পারবেন। আর রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বা অন্য আপনি জীবনানন্দের কথা বললেন, জীবনানন্দ কিন্তু আমাদের মতো সাধারণ মানুষও ছিলেন না, উনি শিক্ষক ছিলেন, ইংরেজি সাহিত্য পড়াতেন। বরিশালে যখন উনি পড়াতেন, বরিশালে ওনার ক্লাসের শিক্ষার্থীরা ওনার নাম দিয়েছিল সিলিং স্যার। সিলিং স্যার নামটা এই কারণে, সিলিং ফ্যানের দিকে উনি তাকিয়ে থাকতেন, উনি কানেক্ট করতে পারতেন না। ওনার কবিতা তো দেখি আমরা যে, তাই না, যে মানে বোধ কবিতায় যেটা আমরা দেখি যে উনি কোথাও স্বপ্ন নয়, শান্তি নয়, ভালোবাসা নয়, হৃদয়ের মাঝে কোনো এক বোধ জন্মলয়, আমি তারে পারি না এড়াতে, সে আমার হাত রাখে হাতে। আলো আসলে এইভাবেই হাত রাখে আমাদের হাতে। আমি যদি বলি ক্লাস 7 আমি তখন পড়ি, আমাদের ইংরেজি বইয়ে অ্যানা ফ্রাঙ্কের ডায়েরির একটা ছোট্ট পোরশন ছিল। আমাকে আমার বন্ধুরা বলেছে যে আমি কখন নারীবাদ বা নারীর হয়ে, নারীর যে মুক্তি কিংবা নারী যে এখনো মুক্ত হয়নি, অধিকার থেকে বঞ্চিত রয়েছে, এই বিষয়টা কখন উপলব্ধি করেছি। তখন তো নারীবাদ বুঝতাম না, তাই না? কিন্তু 7-এ যখন ক্লাসে এই গদ্যটা মানে অর্থাৎ অ্যানা ফ্রাঙ্কের ডায়েরির একটা ছোট্ট অংশ পড়েছি, দ্বিতীয় মহাযুদ্ধে অ্যানা ফ্রাঙ্করা যখন ওই সেলারে একেবারে মাটির নিচে যেই রুমগুলোতে তারা পরিবারের সাথে থাকতে বাধ্য হয়েছিলেন, তো অষ্টপ্রহর অ্যানা ফ্রাঙ্কের মা ঘরের কাজ করছে, রান্না করছে, কাপড় ধুচ্ছে, আবার রান্নার পরে বিকালে কি খাওয়া হবে সেটা ভাবছে। অ্যানা তার ডায়েরিতে লিখেছেন, একজন মানুষের জীবন এমনটি হতে পারে না, থালা ধোয়া, থালা গুছিয়ে রাখা, রান্না করা, আবার এগুলো পরিষ্কার করা, আবার নতুন রান্নার আয়োজন করা। বিশ্বাস করেন আমার তখন আমি নারীবাদ কেন কিছুই বুঝি না, আমার এই ব্যাপারটা একটা আলোর মতো, ইস্করা বলে না, রাশিয়ান ভাষায় বলে ইস্করা। রবীন্দ্রনাথ তার একটা কবিতার বই আছে, নাম হচ্ছে স্ফুলিঙ্গ।
ছোট ছোট। হ্যাঁ, স্ফুলিঙ্গ মানে কি? চুমকির মতো, চকমকি পাথরের মতো, হঠাৎ করে আপনার ভেতর আলো জ্বেলে দিবে। হ্যাঁ, আমার এখনো আমার ক্লাসে যে শিক্ষক পড়াচ্ছিলেন, আমি এই স্মৃতিটা এখনো ভুলতে পারি না। তো এটা আমি মনে করি এটা আমার জীবনের একটা আলোর সন্ধান আমি পেয়েছিলাম। কি চমৎকার করে বললেন। এবং আমি নিজে আসলে এত বেশি অনুপ্রাণিত, আমার বিরতি নেবার সময় আরো 2 মিনিট আগে হয়েছে, কিন্তু আমি যেতে পারছিলাম না। আমি কথা ছেড়ে, আমাদের বন্ধুরা বুঝতেই পারছেন যে চমৎকার একটা আলাপের অংশীদার আমরা সবাই আজকে হতে যাচ্ছি, এবং পুরো একটা সময় জুড়ে চমৎকার একটা আড্ডা হবে। আলো যদি নাও থাকে জীবনে, একটা আলো খুঁজে পাওয়ার ইচ্ছে তো করতেই পারে আজকের দিনে। সবাই চলে আসবেন দ্রুততার সাথে, এবং ফিরে এসে আরও অনেক আড্ডা হবে, সাথেই থাকুন। ফেব্রুয়ারি মাস শুরু হলে কিন্তু আমাদের ভাষার মাসেরও শুরু, তাই তো বলি, তাই না? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা 21শে ফেব্রুয়ারিতে পালন করে থাকি, কিন্তু পুরো মাস জুড়েই ভাষা নিয়ে একটা চর্চা এবং ভাষার উদযাপনটা করতে চাওয়ার একটা প্রয়াস তো থাকেই পুরো মাস জুড়ে। আমাদের আন্তর্জাতিক বইমেলাও শুরু হয়ে যাচ্ছে এটার সাথে, কিন্তু এই মাসটাতে আমরা আমাদের 1952 সালের ভাষা আন্দোলনে যত রকম ভাষা শহীদ আছেন তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করি পুরো মাস জুড়ে, এবং তাদের শ্রদ্ধার জন্যেই, তাদেরকে শ্রদ্ধা প্রদানেই বাংলা ভাষার যে বইগুলো আছে সেগুলোকে আরেকবার কেনার চেষ্টা, নিজেদের দেশের সাহিত্যকে টিকিয়ে রাখার চেষ্টা, বইমেলাটাকে বারবার করে গিয়ে নিজেদের বইগুলোকে বারবার ফিরিয়ে আনার চেষ্টা, এগুলোই কিন্তু অভ্যেসের মাধ্যমে আমরা আসলে আলো খুঁজে থাকি নিজের ভেতর। আমার ভাষা কিন্তু আমার মুক্তি, অবশ্যই, তাই না? নিজের ভাষা পাওয়া এটা একটা মুক্তির সঞ্চারিত করেছিল বাঙালির মনে। তো সেই ভাবনা থেকে আমাদের আজকের বিষয়টাও কিন্তু ভাষার মাসে খুব ভালো রকমই যায়। আপনাদের মুক্তি, আমাদের মুক্তি, জীবনের যত আলো, সবকিছু নিয়ে কথা বলতে চাই। নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবে যখন আরেকবার স্বাগত জানাচ্ছি, জানিয়ে দিতে চাই স্ক্রিনে দেওয়া জুম আইডি এবং পাসওয়ার্ড, যেটা ফলো করে আপনারা এসে আমাদের সাথে আড্ডা দিতে পারছেন। আমাদের সাথে দুজন ভীষণ গুণী মানুষ, আমি কথা বলতে বলতে হারিয়ে যাচ্ছি এমন দুজন মানুষ আছেন। আমি একটু এসে কথা বলতে চাই অলভি আপুর সাথে। আমি একটু এই যে মুক্তির বিষয়টা জানতে চাই, এবং আপু বলছিলেন যে এটা মানুষের জীবন হতে পারে না। একটা মা সকাল থেকে ঘুম থেকে উঠে এটাই করছেন যে কাপড় ধুচ্ছেন, কাজ করছেন, একটার পর একটা, এই ঘরের কাজে এটা জীবন হতে পারে না। নারীদের আরও মুক্তির জায়গা আছে। 2025 সালে এসে, দ্বাবিংশ শতাব্দীর এই সময়ে এসে, যখন পুরো পৃথিবী বলছে যে নারী পুরুষ সমান সমান সমান, আপনার কি মনে হয় যে নারী মুক্তি নিয়ে এখনো কথা বলবার প্রয়োজন আছে? নারী মুক্তি নিয়ে কথা বলার অবশ্যই প্রয়োজন আছে, যদি জায়গাটা আমরা সেইখানে না পৌঁছাতে পারি যেখানে আমরা পৌঁছাতে চেয়েছিলাম। ততক্ষণ পর্যন্ত অবশ্যই কথা বলতে হবে, পৌঁছালেও কথা বলতে হবে, কারণ পৌঁছালাম মানেই সেটা বহাল থাকলো তাও বলা যায় না। আর যে কথাটা আপনি বলছিলেন যে এই জীবন কিনা, এইটা কিন্তু আসলে খুব মোটা দাগে বলা যায় না যে সব জায়গায় একই রকম চিত্র, আবার সময়ের সাথে সব জায়গায় একই রকম বদল হয় তাও না। আমি নিজে আমার জীবনে দেখেছি যে আমার বাবা মা দুজনই চাকরি করতেন, যে বাবা কাপড় ধুচ্ছেন, রান্না করছেন, সবই করছেন, মানে ফলে ওইটা দেখে আমি বড় হয়েছি। কাজে আমার কখনো আলাদা করে মনে হয় নাই যে মাই এই কাজটা করবে, বাবাই এই কাজটা করবে। আবার ভিন্ন চিত্রও আছে, বেশিরভাগ জায়গাতে ভিন্ন চিত্র আছে, সেটাও ঠিক। ব্যাপারটা কি, কোনো কাজই ভুল কাজ না, মানে আমি কেন রান্না করতে পারবো না সেটা কিন্তু না, কোনো কাজই ভুল কাজ না। দেখার বিষয় যে দেখার বিষয় আমার উপর জিনিসটা চাপিয়ে দেয়া হচ্ছে কিনা, আর এমন কোনো বাধা আছে কিনা যে তুমি এটাই করতে বাধ্য, তুমি আসলে আর কিছু করতে পারবে না, সেটা হলো দেখার বিষয়। চমৎকার বলেছেন। এই বিষয়টা নিয়ে মাহমুদা পারভিন আপু, আপনার কাছে এসে শুনতে চাই কিছু। আমাদের ভাষার কথা আমি প্রথমেই একদম আমার অপার শ্রদ্ধা জানাই ভাস্কর নভের আহমেদকে। আমাদের যে কেন্দ্রীয় শহীদ মিনারের যে আমাদের শহীদ মিনারটা, এটা দেখলেই আমাদের বাঙালি জাতির আমরা একদম সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা শ্রদ্ধা জানাই। এর অবয়বটা তৈরি করেছিলেন ভাস্কর নভের আহমেদ। অথচ আমরা ছোটবেলা থেকে জেনেছি এর ভাস্কর বা নকশাকার হচ্ছে মোহাম্মদ হামিদুর রহমান। আমরা অনেক বড় হয়ে জেনেছি যে না, নভের আহমেদও সাথে ছিলেন। কিন্তু নভেরার জীবন অনুসন্ধান করতে যে আমি ব্যক্তিগতভাবে নভেরা আমার জীবনে অনেকখানি আলো। বেগম রোকেয়া যেমন আলো, রবীন্দ্রনাথ যেমন আলো, জীবনানন্দ দাশ বা কার্ল মার্কস বা নভেরা আমার জীবনের অনেকখানি জুড়ে আছেন আমি বলবো।
এই মানে পূর্ববঙ্গে একটা মেয়ে মানে ম্যাট্রিকুলেশন শেষ করে লন্ডনের ক্যাম্বারওয়েল স্কুলে ভাস্কর্য বিদ্যা পড়তে যাওয়া, এবং সেখানে জয়নুল আবেদিন তাকে প্রথমে বললো তোমার হাত দুইটা তোলো তো উনি তো খুবই আত্ম অভিমানী ছিলেন, ভীষণ মানে ওনার আত্মমর্যাদা বোধ ছিল। উনি অনেকক্ষণ চিন্তা করছেন, তারপর হাত তোলার পরে বললো যে হ্যাঁ তুমি ভর্তি হও। নিশ্চয়ই জয়নুল আবেদিন শিল্পাচার্য কিছু বুঝেছিলেন যে এই হাতে ভাস্কর্য গড়ে উঠতে পারবে কিনা। তো আর হামিদুর রহমান কিন্তু আসলে মোরাল আর্টিস্ট ছিলেন। হামিদুর রহমানের উদ্যোগে এটা হয়েছে, হামিদুর রহমানের কমিশন বা তার ফার্মের মাধ্যমে হয়েছে, কিন্তু মূল নকশাটা কিন্তু আসলে ভাস্কর নভেরা আহমেদের। আমরা কতজন জানি নভেরার কথা বলেন? নভেরার কথা আমরা অনেক মানুষ জানি না। আমরা একেবারে আমার মনে হয় শহরে মধ্যবিত্ত শ্রেণী ছাড়া গ্রামের মানুষরা আমরা জানি না নভেরার কথা। এই নভেরা যে এই শহীদ মিনার তৈরি করেছেন এবং সাথে এফডিসির সামনে চলচ্চিত্র অনেক সারা ঢাকা শহরে কত জিনিস যে নষ্ট হয়েছে নভেরার জিনিস। আর এখন আমাদের সৌভাগ্য যে তার কিছু কিছু জিনিস উদ্ধার করে জাতীয় জাদুঘরের প্রদর্শনী কক্ষে রয়েছে। আমরা আমি মানে শ্রদ্ধা ভরেই তাদের সালাম, রফিক, বরকত, জব্বার, শফিক এদের কথা জানি। আমরা আরো কত কত মেয়ে যে পিছনে আছে তাদের কথা জানি। আমি জানি না আজকে সময় পাবো কিনা, আমি নারায়ণগঞ্জের এক অসাধারণ এক নারীর গল্পটা করতে চাই যদি সময় থাকে। এখনই যদি বলি, 1952 সালের এটা ছিল লিপ ইয়ার ছিল 1952 সাল, 29শে ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ শহরের এক অদ্ভুত চিত্র হলো। মর্গান স্কুল গার্লস স্কুলের হেডমিস্ট্রেস মমতাজ বেগমকে দুই হাতে হাতকড়া পরিয়ে ব্রিটিশ, আমি দুঃখিত, তৎকালীন সরকারি বাহিনী পুলিশ ধরে হাকিমের কোর্টে তুলেছে। তখন তো হাকিম ছিল, হাকিমের কোর্টে তোলা হলো। কিছুক্ষণের ভিতরেই মর্গান স্কুলের শত শত ছাত্রী, তাদের অভিভাবক, নারায়ণগঞ্জ শহরের গৃহবধূ, এবং অবাক করার মতো ঘটনা যে আদমজি জুট মিলের 15,000-এর উপরে শ্রমিক পুরো থানা ঘেরাও করলো, হেকিমের কার্যালয় ঘেরাও করলো। তো হেকিম এসে ঘোষণা করছে যে এই হেডমিস্ট্রেসের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ আছে। তখন তো সময়টা ভিন্ন ছিল, বলেছে অর্থ তসরুফ করেছে। এই কথাটা বলে আরো কি বলছিল আর কিছু শোনা যায়নি। একদম নারায়ণগঞ্জ শহর প্রকম্পিত করে সবাই একটা স্লোগান ধরলো, রাষ্ট্রভাষা বাংলা চাই, বড় আপার মুক্তি চাই। তো এরপরে পিছনের দরজা দিয়ে মমতাজ বেগমকে, হেডমিস্ট্রেসকে বা বড় আপাকে তুলে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসলো। ইন্টারেস্টিং ঘটনা, ওখানে এসে যে পাগলা গারদে তাকে রাখা হলো সেখানে না আমাদের নাচলের রানীমা ইলা মিত্র অপেক্ষা করছিলেন। পরের দিনে ইলা মিত্র একটা স্ট্রাইক ডাকেন যে এইরকম করে মিথ্যা অভিযোগে কেন তাকে আনা হলো। আসলে প্রকৃত ঘটনাটা কি, মমতাজ বেগম 21শে ফেব্রুয়ারি ঘটে যাবার পরে সেই রাতে আদমজি শ্রমিক পল্লীতে শ্রমিকদেরকে বোঝালেন, অর্থাৎ সকলকে ভাষার আন্দোলনে যুক্ত করবার জন্য শ্রমিকদেরকে বোঝালেন যে আমাদের দরকার আসলে পরের দিন 22শে ফেব্রুয়ারি 23শে ফেব্রুয়ারি সর্বাত্মক হরতাল হবে। এবং উনি এই 15,000-এর বেশি সেদিন শ্রমিক এনেছিলেন নারায়ণগঞ্জ শহরে। গৃহবধূরা ট্রাকে করে মিছিল করেছে। নারায়ণগঞ্জে এই ধরনের ঘটনা নাকি কখনোই হয়নি। তো এখন সেই সময়কার পাকিস্তানি সরকার কি করবে? এই অভিযোগে যদি তাকে গ্রেফতার করে তাহলে তো আন্দোলন আরো অন্যদিকে চলে যাবে। তখন বাধ্য হয়েছে, যেটা হয় আর কি, যে আর্থিক অনিয়ম বা অর্থ তসরুপ বা আত্মসাৎ করেছে, কেউই বিশ্বাস করেনি। এবং এমন দুর্ভাগ্য মমতাজ বেগমের, এই মমতাজ বেগম জেলখানায় 1.5 বছর ছিলেন এবং সরকার বারে বারে ওনাকে প্রস্তাব পাঠিয়েছে, আপনি একটা মুচলিকা দিন, ভুল হয়েছে, আর কখনো হবে না, আমরা আপনাকে বেকসুর খালাস করে দিই। উনি এত আত্মমর্যাদা বোধ সম্পন্ন, উনি বলেছেন আমি কোনো কিছু ভুল করিনি। এবং দুঃখজনক ঘটনা হলো, ওনার স্বামী সরকারি কাজ করতেন, ওনার স্বামীর মাধ্যমে ওনাকে প্রস্তাব দেওয়া হলো যে মুচলেকা দিতে বলেন, এবং জেলখানাতে উনি স্বামীর কাছ থেকে ডিভোর্স লেটার পেলেন। তারপরে উনি স্বীকার করেননি। আমরা কতজন জানি বলেন এই ভাষা কন্যার কথা? তাই তো আমরা কিন্তু এখন ওনাকে নিয়ে অনেক লেখালেখি হয়েছে। আজকের দিনটাতে তাকে আমরা মনে করতে পারলাম এবং চমৎকার একটা গল্প শুনলাম। আমাদের জুমে বেশ কিছু বন্ধু চলে এসেছে, সামান্তা এসে যুক্ত হয়েছে, শানু আপু আছেন আমাদের সাথে, এদিকে রুনা
আপু আছেন আমাদের সাথে, নাহিদা নেলি আপু আছেন, আমি রেবেকা আপুকে দেখতে পাচ্ছি, এবং সবাইকে স্বাগত জানিয়ে কি করতে চাই, বিরতি নিতে চাই। একটা বিরতির সময় হয়ে গেছে, ফিরে এসে আরো অনেক গল্প হবে, সাথেই থাকুন। এই দেশে যখন অন্ধকার ছিল, এই দেশে আলো ফিরিয়ে আনতে, এই দেশের আলো নিশ্চিত করতে অংশ নিয়েছিলেন কিন্তু অনেক মানুষ। কিছু মানুষের নাম আমরা জানি, যেমন আজকে কিন্তু আমরা আমাদের ভাস্কর নভেলের কথা শুনলাম, এছাড়াও কিন্তু আমরা শুনলাম প্রিন্সিপাল মমতাজের কথা, তৎকালীন বিচারপতির একমাত্র কন্যা, তার একটা অবদান। এবং এছাড়াও আমার কাছে মনে হয় যে আরও অনেক নারী পুরুষ নির্বিশেষে অনেক মানুষ ছিলেন যারা কিনা আমাদের দেশের নানান বিপদের সময়, নানান কঠিন সময় তারা আলো জ্বেলেছেন, এবং তারা ওই ভ্যালিডেশন বা আমার পরিচিতি হোক সেটার আশায় নয়, বরং এই দেশের জন্যই করেছেন। অতখানি স্বার্থহীনভাবে দেশকে এখনো ভালোবাসা হয় কিনা তা জানি না। এগিয়ে এসেছি অনেক দূর, নারী মুক্তি হয়েছে বা নারী জাগরণ যেদিন থেকে হয়েছে, বেগম রোকেয়া, সাখাওয়াত হোসেন, সুফিয়া কামাল, সবার মাধ্যমে আস্তে আস্তে যে নারী জাগরণের অগ্রগতি হয়েছে সেটা টেনে নিয়ে অনেক বছর পার হয়ে গেছে, কিন্তু কতখানি মুক্তি পেয়েছি, কতখানি আলো এসেছে সেই প্রশ্ন থাকে। জায়গা ভেদে পরিবর্তনও হয়, সবকিছু নিয়ে আলাপ আলোচনা হবে, গল্প হবে, আড্ডা হবে অবশ্যই। আজকে খুব সুন্দর সুন্দর গল্প শুনছি না, তেমন আপনার বিষয় নিয়েও শুনবো। আমাদের স্ক্রিনে জুমের আইডি পাসওয়ার্ড আছে, সেগুলো ফলো করে আপনারা চলে আসতেই পারেন কিছুক্ষণের মধ্যে। এই ফাঁকে আমি যেটা করতে চাই, অলভি আপু ভীষণ সুন্দর কবিতা লেখেন, তার লেখা কিন্তু চমৎকার। একটু আগে তিনি নিজের স্মৃতি থেকে নিজের লেখা দুটো চারটা লাইন বললেন, তা আরও কটা লাইন হাতে একটা বই আছে, যদি শুনতে পারি কিছু। আচ্ছা, এই বইটা 17 সালে বের হয়েছিল, মহাসড়কের গান। একটা কবিতা আমি পড়ছি, গন্ধবণিক কবিতার নাম। বাহ। উত্তরের উপশহর সারাদিন ভেসে গেছে দক্ষিণের ক্লান্তিহীন যান্ত্রিক খেলায়। সৌর নক্ষত্র এসে এ শহরে বলে গেছে, তুমি আজ মুসাফির সাবেকি কেতায়। তুমি আজ একা হেঁটে আমার রাজ্যে এলে, কোথাও যাব না আজ ফেলেছি নোঙর। হোক না অচিনপুর বর্ণ স্পর্শহীন, কিউমুলাস মেঘে ঢাকা একই তো শহর। বাহ, কিউমুলাস মেঘে ঢাকা, এই কথাটা একটু ব্যাখ্যা করি মানুষকে, কিউমুলাস মানে কি? কিউমুলাস এক ধরনের মেঘ, মানে মেঘ তো অনেক রকম হয়, একরকম মেঘ হলো কিউমুলাস মেঘ। বাহ, তাহলে লেখালেখির আগে কিন্তু অনেক জানতে হয়, একটা রেসপন্সিবিলিটি থাকে কিন্তু মানুষের প্রতি, যে আমি নিজে যা ইচ্ছে তাই লিখে দিচ্ছি না, বরং মানুষকে কিছু শেখাচ্ছিও, আমার একটা পড়া লেখা পড়ে সেও যাতে কিছু জানে। যেমন আমি একটা নতুন শব্দ জানলাম। আপুর সাথে তো অনেক গল্প হচ্ছে, তা আমি ওই সুন্দর একটা গল্প বললেন, তারপরে যদি আরো কিছু যুক্ত করেন, আমি তো কথার মাঝখানেই আরেক দিকে চলে গেলাম। আমি আরেক আলোর গল্প করি। এটা অনেক আগের ঘটনা। ত্রিপুরা রাজ্য ছিল, কুমিল্লা ছিল, কিন্তু ত্রিপুরা রাজ্যের মাধ্যমে ব্রিটিশ ভারত শাসিত হতো। ত্রিপুরার ম্যাজিস্ট্রেটের নাম ছিল মিস্টার ডগলাস। ডগলাস ব্রিটিশ হলেও বাঙালিদের ভালোবাসতেন, ত্রিপুরা অঞ্চলে যে বাংলা ভাষাভাষী লোকেদের খুব পছন্দ করতেন। তো উনি অনেক উন্নয়ন কাজে হাত দিয়েছেন, কিন্তু ব্রিটিশ সরকার তাকে বরাদ্দ দিচ্ছে না। তো বললো যে নেটিভ জমিদারদের কাছ থেকে তুমি বরং ঋণ নাও। উনি সব নেটিভ যে জমিদাররা ছিল তাদের কাছে ঋণ চেয়েছে, কেউ সাড়া দেয়নি। উনি যখন একেবারে হতোদ্যম হয়ে পড়েছেন যে না, এইবার আমি এইসব প্রজেক্ট বন্ধ করে দেব, এমন সময় হঠাৎ করে এক নায়েব ঘোড়ায় চড়ে পূর্বের ত্রিপুরা রাজ্য, ওখান থেকে, তখন আমাদের ভূখণ্ডের এক জমিদারের নায়েব একটা মানে বটুয়া করে যা আশা করেছিলেন তার দ্বিগুণ টাকা নিয়ে ডগলাসকে বলল যে আমাদের জমিদার এটা পাঠিয়েছে। তো উনি তো ভীষণ খুশি হলেন এবং সাথে সাথেই ওনার সাথে বলল যে তাহলে চুক্তিনামাটা করে ফেলি। চুক্তিনামা করতে যখন আসবার পর ইনি বললেন, তখনকার যে জমিদার ছিল, জমিদারের পরিচয়টা দিয়ে আমরা সবাই তাকে চিনি, নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী। তিনি খুব বললেন যে আমি কোনো চুক্তিনামা করব না, আর এটি আমার কোনো ঋণ না, আপনি কুমিল্লা বা ত্রিপুরা অঞ্চলের লোকেদের উন্নয়নে কাজ করবেন এবং জনহিতকর, আমি এটা দান করলাম। উনি তো ভীষণ খুশি হয়ে ফেরত গেলেন এবং চিঠিতে লিখলেন রানী ভিক্টোরিয়াকে যে এইরকম একজন তেজি তুখোর, উনি লেখালেখিও করেন, ফয়জুন্নেসা চৌধুরানী তখন তার নাম, তার নামে অনেক কিছু লিখলেন। মহারানী ভিক্টোরিয়া
পরের মাসেই তাকে একটা খেতাব দিল, খেতাবটা হচ্ছে বেগম। উনি খেতাব পেয়ে ডগলাসকে বলল, এটা আমি প্রত্যাখ্যান করলাম, আপনারা সকল পুরুষকে দিচ্ছেন নওয়াব খেতাব, আমাকে দিচ্ছেন বেগম, এর আবার কিসের জেন্ডার। উনি প্রত্যাখ্যান করেন এবং ডগলাস খুব অপমানিত হলেন। কুমিল্লার মানে সম্ভবত তখন ডেপুটি কমিশনার তো আর ছিল না, এসডিও বা এরকম পদের, ওরা সবাই খুব বিব্রত হলেন এবং রানীর কাছে ফয়জুন্নেসা চৌধুরানী নামে অনেক রিপোর্ট করলেন। রানী ভিক্টোরিয়াও খুবই মানে মনক্ষুণ্ণ হয়েছে, অপমানিত হয়েছে। 3 সদস্য বিশিষ্ট যেটা হয় আর কি এই উপমহাদেশে একটি তদন্ত কমিটি হলো, কমিটি তার এর নামে অনেক আজে বাজে কথা দিল যে অসম্ভব তেজি, কাউকে মান্য করে না, উনি যেটা ভালো মনে করেন, অহংকার খুব, তেজ খুব। তো সর্বশেষে কুমিল্লার এসডিও সাহেব বললেন যে আচ্ছা এত কথা তো লিখলাম, উনার সাথে সরাসরি একটু কথা বলে ফাইনাল রিপোর্টটা পাঠায়। তো আসলেন লাকসামে ওই জমিদার বাড়িতে। আসবার পরে উনি তখন হাতির হাওদা রেডি হয়ে আছে, হাতিতে চড়বেন, এক জায়গায় যাবেন পরিদর্শনে। উনি বললেন আপনারা অ্যাপয়েন্টমেন্ট ছাড়া চলে এলেন, আমি তো এখন সময় দিতে পারবো না, আচ্ছা আপনাদের যদি আমার সাথে কথা বলতেই হয় তাহলে বিকাল নাগাদ অপেক্ষা করুন আমার কাছারি বাড়িতে, আমি ঘুরে আসি। এরা আরো খেপে গেল যে এই নেটিভ জমিদারের এত দুঃসাহস, আবার রিপোর্ট করলো। এইবার ভিক্টোরিয়া আলো চিনতে ভুল করলেন না, মহারানী ভিক্টোরিয়ার সাথে সাথে তাকে নবাব খেতাব দিল। এইভাবে আমাদের বাংলার প্রথম নারী নবাব হলেন নওয়াব ফয়জুন্নেসা চৌধুরী। ইনিও আমাদের জন্য অনেকখানি আলো বর্তিক আমি বলবো। আর এরাও এই আলোর মাধ্যমেই কিন্তু আসলে আমাদের মুক্তি ঘটছে। সেই মুক্তি যে সবসময় আর্থিক বা মানে দৃশ্যমান মুক্তি মনে মনেও ঘটতে পারে। একেবারেই তাই। দেখি আমাদের বন্ধুরাও তো এসেছেন, তাদেরও কিছু বলার আছে নিশ্চয়ই। আমরা আসতে চাই হলো শানু আপুর কাছে। শানু আক্তার আপু, আপনার কাছে এসে শুনি যে আসলে নিজের জীবনে মুক্তির অনুভূতি কখন পেয়েছেন, মনে হয়েছে না আমি খুব মুক্ত বিহঙ্গ পাখির মতো? মনে হয়েছে না আমি খুব মুক্ত বিহঙ্গ পাখির মতো। টেলিভিশনের ভলিউম কমাতে হবে আপু। শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপু টেলিভিশনের ভলিউম কমিয়ে দিতে হবে। মানে কিছুদিন আগেই ব্যবসার থেকে জি বলুন। মানে লাইনে তো ডিস্টার্ব, সেজন্য এই মোবাইলেরটা কমাই ওইটা আমি দিয়েছিলাম। আচ্ছা বলেন। আচ্ছা, ভালো করে কিছু শোনা যায় কিছু শোনা যায় না, এই জন্য ওইটা বাড়াই দিয়েছিলাম, এটা কমাই দিয়েছিলাম। আচ্ছা যাই হোক, যখন আমি ব্যবসা করছিলাম তার মাঝখানে যখন আমি রাজনীতিতে ঢুকে গেলাম, তখন আমি যখন মানে মনের মতো সবকিছু করতে পারতেছি, তখন মনে হইতেছে হ্যাঁ আমি বোধহয় মুক্তি পেয়েছি। কিন্তু তার আগে পর্যন্ত মানে আমি একদম মানে কি বলবো, যে আমার হাজবেন্ড যেরকম বলবে যা বলবে ওই অনুযায়ী মানে তার কথা ছাড়া আসলে চলতাম না। কিন্তু যখন মানে নিজের মতো করে মানে কিছু কাজ করতে পারছি সমাজের জন্য, মানুষের জন্য, মানুষের সেবা করতে পারছি, আর মানে চাইছি যে মানুষের পাশে দাঁড়াবো, মানুষের জন্য কিছু করব, যখন করতে পারছি তখন আসলে আমার মানে মুক্ত পাখির মতো মনে হয়েছে। তখন আমার অনেক ভালো লাগছে, আর তখন আমার নিজের কাছে তৃপ্তি লাগছে, অনেক ভালো লাগছে। বিশেষ করে অসহায় নারীদের পাশে। ধন্যবাদ আপু। রুনা লায়লা আপু আমাদের নতুন বন্ধু, আজকে যুক্ত হয়েছেন আমাদের সাথে, তাকে একটু আনমিউট করার কথা বলছি। আনমিউট করে রুনা লায়লা আপু জানাবেন কোথা থেকে যুক্ত হয়েছেন। গুড ইভিনিং। গুড ইভিনিং। আমি কুয়েত থেকে বলছি। আমি একজন নার্স, সিনিয়র স্টাফ নার্স। আমি কুয়েত মিনিস্ট্রি হসপিটালে জব করি, পাশাপাশি ছোট একটা বিজনেস আছে, আমি সেলাই করি। গতকালকেই প্রথম আপনাদের শো আমি দেখছি, আমার খুবই ভালো লাগছে যে যেহেতু আমি এখানে ফ্যামিলি ছাড়া একা থাকি, আপনাদের সাথে গল্প আড্ডা করবো, আমার খুবই ভালো লাগবে। আমার সবকিছু শেয়ার করবো বন্ধু হিসেবে আপনাদের সাথে, আমার খুবই ভালো লাগবে। আসলে আমার আজকে খুব ভালো লাগতেছে। আজকে আমরা মুক্তি নিয়ে কথা বলছি, কিন্তু আলো নিয়ে কথা বলছি। সেক্ষেত্রে একজন নার্সের ভূমিকা আসলে একজন মানুষের জীবনে আমার মনে হয় যেই সেবা আপনি দিয়ে থাকেন সেটা আসলে কতখানি আলোকিত একটি পেশা সেটা বলাই বাহুল্য। এবং সাথে কিন্তু আপনাকে অনেক স্বাগত জানাতে চাই। সুদূর কুয়েত থেকে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং দেশের প্রতি টান থেকেই হোক কিংবা দেশীয় টেলিভিশনের প্রতি ভালোবাসা থেকেই হোক না কেন, আমাদের আয়োজনে
আপনাকে অংশগ্রহণের জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের আড্ডায় আপনি থাকবেন, আপনার গল্পগুলো, আপনার জীবনের যাত্রায় কি কি চলে আসছে সবকিছু শুনবো আমরা মাঝে মাঝে। যেদিন আপনি আসবেন মাঝে মাঝে আপনার থেকে আপনার জীবনের গল্পগুলো শুনবো আমরা অবশ্যই। সামান্তা আছে আমাদের সাথে, নাহিদা আপু, ওবায়দা আপু যুক্ত হয়েছেন, হোসনারা আপু, ইভ, ফারহানা, নার্গিস আপু চলে এসেছেন। সবার সাথে কথা বলার একটা চেষ্টা তো থাকবে, জানি না কতটুকু পারবো, তবে চেষ্টা থাকবে অবশ্যই। নিয়ে নিচ্ছে একটা বিরতি। ফিরে আসলাম, অল্প কিছু সময়ই হাতে আছে, একদম শেষ সময়ে, শেষ বেলায়, আমাদের আড্ডার শেষ বেলায়। আসলে সন্ধে বেলার এই আড্ডায় আমার মনে হচ্ছিল যে সবার সাথে খানিকটা কথা বলবার একটা সুযোগ ইচ্ছে থাকেই। তো সেক্ষেত্রে একটু জুমে যাব, তারপর শেষের দিকে এগোবো, স্টুডিওতে কথা বলবো। ওবায়দা আপুর কাছে আসতে চাই। ওবায়দা আপু, আপনার কাছে এসে শুনতে চাই যে এই যে আমার মুক্তি আলোয় আলোয় নিয়ে কথা হচ্ছে আজকে, কিন্তু আমাদের স্টুডিওর যে বন্ধুরা তারাও কিন্তু বেশ আলোকিত নারী, এবং আমাদের সাথে মাহমুদা পারভিন আপু বেশ কজন আলোকিত নারীর কথা বললেন। তো সেক্ষেত্রে আপনার কাছে কিছু শুনি, কেমন লাগছে আজকের আয়োজন? আসসালামু আলাইকুম আপু, অতিথি আপুদের শুভেচ্ছা। আজকের বিষয়টা খুবই সুন্দর। নিজের আলোয় নিজের মুক্তি জিনিস, এটা আমি যেটা মনে করি যে আমার মেধা, মনন, উপলব্ধি, বুদ্ধি, চেতনা সবকিছু দিয়ে যদি আমি আমার মানে মানুষের সেবা থেকে শুরু করে আমার যতগুলি ভালো কাজ আছে সেই কাজগুলি করে যখন আমি আমার নিজের আলো ছড়াতে পারবো অন্যের মাঝে, তখনই আমি মুক্তি পাবো। এটাই আমি বুঝি যে আমার কাজের মাধ্যমে আমি যদি কোনো একটা আমার বাধা আসলো, সেই বাধাটাকেও যদি আমি আমার প্রতিভা দিয়ে এড়াতে পারলাম, তাহলে সেখানেও আমার মুক্তি মিলতে পারে। নারীদের মুক্তি আসলে হয় না, কেউ সবাই পারে না, অনেকেই জি। অনেক ধন্যবাদ। ওবায়দা আপুর কাছ থেকে শুনলাম, সামান্তার কাছে আসতে চাই। সামান্তার লেখালেখির মাধ্যমেও নারী মুক্তি আনা সম্ভব, কিংবা মুক্তি আনা সম্ভব, নারী নিয়ে আলাদা করে বলতে চাই না, মুক্তির কথা বলতে চাই। তো লেখালেখির মাধ্যমেও মুক্তি আসবে, এই বিষয়ে তুমি কতটুকু বিশ্বাসী বলো? আপু, আজকে আমার বান্ধবী ফাতেমার বার্থডে, তুমি ওকে একটু ছোট করে উইশ করে দাও, তারপর আমি এক লাইন বলে দিব তোমাকে। সামান্তার বান্ধবী ফারজানাকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা তোমার এই শুভ জন্মদিনে, এবং তোমার জন্মদিন অনেক অনেক সুন্দর হোক সেই প্রত্যাশা করছি। এবার বলো সামান্তা। এবার আমি তো আসছে বই মেলায় অনেকে যাইতে চায় না, এখন বাবা মারাও নিয়ে যায় না, তারপরে হচ্ছে বাবা মা বই কিনতে গিয়ে পাঠ্য বই পড়তে পড়তে বলে বই কিনে আর দেয় না। এখানে আমি একটুই করবো, কারণ এখানে যদি না পড়ে, ওরা যদি বই সম্পর্কে না জানে, তাহলে ওরা মুক্তি পাবে কোথায়? বই তো আসল মুক্তি। আমরা যখন বই পড়বো তখনই তো আমাদের মুক্ত আসবে। আর লেখালেখির অনেক ধন্যবাদ সামান্তা, তুমি ছোট মানুষ অনেক দামি একটা কথা বলে দিয়েছো যে বই না পড়লে মুক্তি আসলে কোথা থেকে আসবে, বই তো পড়তেই হবে, তাই না? নাহিদা নেলি আপু একজন শিক্ষিকা, এবং আমার কাছে মনে হয়েছে যে একজন শিক্ষক আলো আনেন সেই ছেলেবেলা থেকে ছাত্রদের জীবনে। তো সেই ক্ষেত্রে একজন শিক্ষক হিসেবে এই আলো আনার দায়িত্ব নিয়ে কতটা আলোকিত নিজের ভেতর বোধ করেন? আপু, আসলে মানে আজকের টপিকটা অনেক সুন্দর। আসলে একজন শিক্ষক হিসাবে যে আমার যে দায়িত্বটা, যে আলো ছড়ানো, ওই আলোটা আমি কতটা ছড়াতে পারছি জানি না, তবে ওই আলোটা ছড়িয়ে যদি পথ দেখাতে পারছি এই ছোট বাচ্চাগুলোকে, এটাই মনে হচ্ছে আমার মুক্তি। ওদের এই আলো পথ দেখানোটাই হচ্ছে আমার মুক্তি। চমৎকার বলেছেন আপু, অনেক ধন্যবাদ। ইভ, ফারহানা, নার্গিস আপু, ইভ, ফারহানা, নার্গিস আপু বলবেন, আর এর মধ্যে হোসনারা আপু আনমিউট করে ফেলবেন। ইভ, ফারহানা, নার্গিস আপু, আপনার কাছে আমি জানতে চাই যে এই যে আলো আসবেই এমনটাই তো বিশ্বাস আমাদের সবার, তো সেই ক্ষেত্রে এখনো কোথায় আসলে আলো আসা বাকি, বা মুক্তি কোথায় পেতে হবে মনে হয়? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আসলে আলোটা অনেক একটা বড় একটা ব্যাপার। এটা কিন্তু এখনো আমরা আলোকিত না। আমরা যতই বলি না কেন যে আমরা আলোর জন্য আমরা কাজ করছি, আলোর জন্য আলো আনবার জন্য আমরা অনেক রকম উদ্যোগ গ্রহণ করতেছি, কিন্তু আলো কিন্তু আমরা এখনো খুঁজে পাইনি। কারণ কোথায় আমাদের আলো আছে এখনো কিন্তু আমাদের খুঁজতে হবে। বিশেষ করে আমরা নারীরা আলোকিত আমরা নিজেরা সংসারও করতে পারতেছি, আলো করবার জন্য বাইরে থেকেও সব রকম চেষ্টা আমাদের চালানো হচ্ছে। আমাদের নিজের যোগ্যতায় আমরা নিজের উৎফুল্লে আমরা কিন্তু আলো আনতেছি, কিন্তু দেখা যাচ্ছে যে যদি একটু গ্রামাঞ্চল দেখি বা একটু শহর থেকে একটু দূরে এখনো শহরেও যদি বলি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে এখনো বাল্য বিবাহটা আছে, এখনো কিন্তু এটা
বের হয়ে গেছে আমাদের গ্রামাঞ্চলেই নয় বরং শহরেরও মফস্বল এলাকায় এখনো এই অভ্যেস আছে, আরো নানান রকম প্র্যাকটিস আছে যেগুলো কিনা আলোর পরিপন্থী বলা যায়। আমি একটু হোসনে আরা আপুর কাছে আসতে চাই, যে মানুষটা মানুষের জীবনে আলোর যোগান করেন, একজন মা কিংবা একজন বলবো যে যিনি হাউসওয়াইফ কিংবা বলতে পারি যিনি হোম মেকার এখনকার টার্ম অনুযায়ী, সেই মানুষটা সবার জীবনে আলো আনছেন, পরিবারের সবার কাছে আলো ছড়িয়ে দিচ্ছেন, তার জীবনের আলোটা আসলে কোথা থেকে আসবে আপনার কি মনে হয়? ধন্যবাদ অহনা আপু, আজকে তো আসার কথা ছিল না, আপনাকে যখন টিভিতে দেখছি তখনই দৌড়ায় চলে আসছি। আমি আপুকে তো হয়তো কখন যে চলে যায় আবার তো দেখবো না, যখনই আপু আসে তখন একটু করে হলেও বসি। ঠিক আছে, বলছি ধন্যবাদ আপু। আলো আমি যদি বলি এখন আলো ছড়ানো বলতে আমাদের নেক্সাস লেডিস ক্লাবের আলোকিত সন্ধ্যায় আমরা সবাই আলোকিত, জুমের বন্ধুরা আমরা সবাই আপনার স্ট্রাকচার আলোতে আমরা আলোকিত। আর ফ্যামিলির আলো ছড়ানোটা যদি বলি তাইলে তো আপু এটা সব সময় তো আর হয় না। হ্যাঁ, নিজের অনেকটুকু নিজেকে দিতে হয়, তারপরে আলো ছড়ানো যায়, নিজেকেই নিজেকেই স্যাক্রিফাইস করতে হয়। বাহ, আসলেও তো তাই, এই স্যাক্রিফাইস নিয়ে যথেষ্ট কথা হয় না, একদিন বলবো। মমি আপুর কাছে আসি, মমি আপুর কাছে ছোট করে এক লাইন শুনে। ধন্যবাদ আপু, আজকের বিষয়টা অনেক সুন্দর। সকল আপুদেরকে আমি ভাষার মাসের শুভেচ্ছা দিলাম। আর আমরা প্রত্যেকটা নারী চাবো যে নিজের আলোয় আলোকিত হব এবং রং ছড়াবো, সেরকমই আমাদের নেক্সাস লেডিস ক্লাবের জুম আড্ডা আমরা সবাই আলোকিত হব এই প্রত্যাশা করি আপু। আমাদেরও সেই একটাই আশা, লেডিস ক্লাব আরো সমৃদ্ধ হোক, সুন্দর সুন্দর নারীরা আমাদেরকে এসে আলোকিত করুক, যেমন আমি আজকে খানিকটা আলোকিত হয়েছি। অবশ্যই আমি মাহমুদা পারভিন আপু শেষ বার্তার দিকে এগোচ্ছি, তো শেষের দিকে যদি সবার উদ্দেশ্যে কিছু বলতেন। সবার উদ্দেশ্যে আমি রবীন্দ্রনাথের আমি কবিতার দুইটা লাইন বলি শেষ করি। 4টা লাইন শুনে আমি বলার চেষ্টা করছি। রবীন্দ্রনাথের আমি কবিতায় তিনি বলেছেন, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। অর্থাৎ আমাকে চোখটা মেলতে হবে। এই যে আলো, পুরো পৃথিবী আলোর বন্যায় ভাসছে, সেটা দেখার মতো দৃষ্টিটা আমার চাই। সেটা মানুষ, নারী এবং পুরুষ নির্বিশেষে সকল মানুষকেই বলছি। একেবারেই তাই, এবং চোখ বুজে থাকলে যে অন্ধকার আছে সেখানে তো আলো আর কেউ এনে দেবে না। আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্ব লোকের পাবি সারা। রবীন্দ্রনাথের গানের কথা। নিজের থেকে বের হতে হবে, তাহলে আলোর সন্ধান মিলবে। সকলকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ, নেক্সাস টেলিভিশনের সকলকে ধন্যবাদ। আসতে চাই অলভি সরকার আপুর কাছে, আপনার কাছে এসে শেষের বার্তায় সবার উদ্দেশ্যে কিছু বলবেন। আমরা নারী মুক্তি, নারীর অধিকার এই বিষয়গুলো নিয়ে মূলত কথা বলছিলাম, কিন্তু নারীর মুক্তি অধিকার হোক বা যে কোনো পক্ষেরই হোক, এগুলো আসলে কোনোটাই কোনো বিচ্ছিন্ন ব্যাপার না। সামগ্রিকভাবে মানবাধিকার বা দুর্নীতি বা পরিবেশ এই বিষয়গুলোর যখন সমাধান হবে, তখন নারীর মুক্তি, নারীর অধিকার এবং যে কোনো জনগোষ্ঠীর অধিকারগুলো আসলে স্থাপিত হবে, প্রতিষ্ঠিত হবে। সুতরাং আমি বলবো যে সার্বিক মুক্তির দিকে আসলে নজর দিতে হবে। বাহ, চমৎকার বলেছেন। আমাদের দুজন বন্ধুই আজকে আমাদেরকে বন্ধু হয়ে অনেক কিছু শেখালেন, জানালেন। দুজনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের বন্ধুরা যারা আমাদের সাথে প্রতিদিনই আলোর সঞ্চার করেন, আমাদের সাথে থাকেন, আর লেডিস ক্লাবকে আলোকিত করে রাখেন, জুমের আড্ডাই হোক না কেন অথবা আমাদের টেলিভিশনের, ফেসবুকের, ইউটিউবের যে আয়োজন আছে, পুরো আয়োজনটাই তো সরাসরি সম্প্রচারিত হয় নানান মাধ্যমে। আপনারা আমাদের সাথে যুক্ত আছেন সবসময়। আপনাদের সবার জীবন আলোয় আলোয় ভরে থাকুক সবসময়, সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।